আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাইথন শিখতেছিলাম। পাইথন আমরা বেসিক এবং অ্যাডভান্স শেষ করছি আর কি। তো আমরা কিছু ছোট ছোট প্রোগ্রাম করব, কিছু ছোট মাইক্রো অ্যাপ্লিকেশন রেডি করব। তো সেই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল এর কিছু নলেজ লাগবে। তো এইচটিএমএল এর বেসিক কিছু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এইচটিএমএল ট্যাগ নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকে আমরা এইচটিএমএল এর আরো কিছু ট্যাগ আছে, ওগুলো নিয়ে কথা বলবো আর কি। ওকে। তো এখানে ফার্স্ট আমরা আমাদের এরকম একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিয়েছি, ওয়েব ডিজাইন ফোল্ডারটার ভিতরে এখানে ইমেজ একটা ডিরেক্টরি তৈরি করছি, এখানে মাল্টিপল ইমেজ দেওয়া আছে। তারপরে জাভাস্ক্রিপ্ট একটা ফাইল, স্যাম্পল ফাইল দেওয়া আছে। মাল্টিমিডিয়াতে অডিও ফোল্ডারের ভিতরে অডিও কিছু ফাইল এখানে দেওয়া আছে, আর ভিডিও ফোল্ডারের ভিতরে ভিডিও কিছু ফাইল দেওয়া আছে আর কি। হ্যাঁ। ওকে, আর এখানে এখানে স্যাম্পল কয়েকটা এইচটিএমএল ফাইল দেওয়া আছে। তো আজকে আমরা গত ক্লাস ছিল হচ্ছে ক্লাস 1 এইচটিএমএল এর, আজকে আমরা ক্লাস 2 স্টার্ট করবো আর কি। তো class2.html। তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। তো এটা অটোমেটিক্যালি চলে আসে আর কি, আমাদের যেহেতু এক্সটেনশন গুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের যে লাইভ সার্ভার, আমাদের যে এক্সটেনশনটা অ্যাড করা আছে, হ্যাঁ, সেটার জন্য আমরা এটা এখন এখান থেকে দেখতে পাবো। এখন কিছুই নাই, ডকুমেন্ট হচ্ছে এখানে টাইটেল হিসেবে দেওয়া আছে। এই যে হচ্ছে এটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে টাইটেল। তো এটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস 2। আমরা ক্লাস টু চেঞ্জ হয়ে গেছে আর কি। ওকে। তো বেসিক স্ট্রাকচারটা আমরা জানছি। আজকে কতগুলো ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে ট্যাগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। হ্যাঁ, কতগুলো কালেকশনকে যদি আমরা উম, দেখাতে চাই আর কি, তখন আমরা এই লিস্ট ট্যাগটাকে ব্যবহার করে থাকি আর কি। হুম। আচ্ছা, এটাকে জাভা স্ক্রিপ্টের ভিতরে চলে গেছে। ওকে। তো এটা হচ্ছে আমাদের বাইরে ফাইলটা থাকবে ক্লাস 2। ওকে। তাহলে প্রথমে আমরা কি করতে চাচ্ছি, আমরা লিস্ট ট্যাগ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি আর কি। ওকে। একটা হতে পারে যে আমাদের অর্ডার লিস্ট হতে পারে, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যে কোনো কিছুর লিস্ট আমরা এখানে কালেক্ট করতে পারি। যেমন এখানে আমরা বলতেছি হচ্ছে আমরা একটা বুকস বুকস এর লিস্ট আমরা তৈরি করবো আর কি। ওকে। তো প্রথমে আমরা একটা S1 ট্যাগ নিলাম, তো এখানে বললাম বুকস লিস্ট, বইয়ের লিস্ট। তো এটা লিস্ট আকারে কিভাবে আমরা দেখাবো, যেমন আমরা এখানে লিখলাম যেমন লিখলাম বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে লিখলাম সায়েন্স, SCINC। এইখানে আমরা যখন HTML এটাকে যখন দেখবো তখন আচ্ছা, এটা জাভা স্ক্রিপ্টের ভিতরে এখন নাই, এটা হচ্ছে ডিফল্ট আছে। বুক লিস্ট, বুকস লিস্ট, বাংলা ইংলিশ সায়েন্স, এটা কিন্তু লিস্ট হিসাবে আমরা পাচ্ছি না আর কি। হ্যাঁ, লিস্ট হিসেবে পাচ্ছি না। তো আমরা যদি এটাকে অ্যাজ এ লিস্ট হিসেবে দেখতে চাই, তো সেটাকে কি করতে পারি, লিস্ট দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে যে আপনার সিকোয়েন্সিয়ালি এখানে যেমন 1 2 3 অথবা ABCD, হ্যাঁ, এভাবে যেটা থাকে ওটাকে আমরা বলি অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট এটা হচ্ছে ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট, এই ট্যাগ দিয়ে স্টার্ট হবে আর এই অর্ডার লিস্ট দিয়ে শেষ হবে, এন্ড হবে আর কি। আর এটার ভিতরে যে আইটেম গুলো থাকবে সেটা হচ্ছে LI এর ভিতরে থাকবে, দ্যাট মিনস লিস্ট। হ্যাঁ। তো এই লিস্টের ভিতরে এখন যদি আমরা এক একটা এন্ট্রি দিয়ে দিই, যে এটাকে আমরা একটু রিপিট করতেছি। তো এখান থেকে আমরা ইংলিশ, তারপরে হচ্ছে এটাকে আমরা বললাম সাইজ। তাহলে এখন আমরা যদি ব্রাউজারে যাই, তখন এই যে সুন্দর একটা লিস্ট হিসাবে দেখাচ্ছে। ডিফল্ট আমাদের আইটেমগুলোকে লিস্ট করতেছে 1 2 3। আমি কিন্তু 1 2 3 লিখি নাই, 1 2 3 ও ডিফল্ট নিয়ে নিছে। এটা হচ্ছে তার ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স আর কি।
ওকে, তাহলে এখন এটা 1 2 3 হবে না এবিসি হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? টাইপের উপরে ডিপেন্ড করবে। এই যে এখানে আমাদের টাইপ গুলো বলে দেওয়া আছে যে 1 2 3, এটা বড় হাতের এবিসিডি দিব না ছোট হাতের এবিসিডি না রোমান সংখ্যা আর কি। হ্যাঁ, আমি সাপোজ মনে করলাম যে আমি রোমান সংখ্যা দিলাম, তাহলে আমাদের ওইভাবে এটাকে তৈরি করবে লিস্টটাকে 1 2 3। ওকে, তাহলে এখানে আমাদের টাইপ অ্যাট্রিবিউট আমরা দেখলাম। এরপরে হচ্ছে এটা বাংলা ইংলিশ সায়েন্স, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছে 1 2 3 এইভাবে দেখাচ্ছে। যদি এটাকে আমরা রিভার্স করি তাহলে উল্টা করে দেখাবে। হ্যাঁ, বাংলা এটা হচ্ছে আমাদের এই যে 3 2 1, 3 2 1, বাংলা এই যে এই সংখ্যাটা উল্টা হবে আর কি, 3 2 1। ঠিক আছে, যদি আমরা রিভার্স এটাকে ব্যবহার করি আর কি। ওকে, তো এটা এটা ছিল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। ওকে, তো আমি যদি এখানে আনঅর্ডার লিস্ট যদি তৈরি করতে চাই, সেম জিনিসটাই যদি আমি আনঅর্ডার লিস্ট হিসেবে তৈরি করতে চাই, তাহলে আমরা এইচটিএমএল টাইপ ব্যবহার করব হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং এটার ভিতরে আমাদের এই লিস্ট আইটেমগুলো থাকবে, সিমিলার জিনিস। হ্যাঁ, লিস্ট আইটেমগুলো থাকবে বাংলা ইংলিশ সায়েন্স। তবে এখানে পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে 1 2 3 রোমান সংখ্যা, এখানে দেওয়া আছে বুলেট। ঠিক আছে, বুলেট। তাহলে এটা ডিপেন্ড করতেছে, এটা ডিফল্ট, এটা ডিপেন্ড করতেছে আগের মতো টাইপের উপরে ডিপেন্ড করতেছে আর কি। ঠিক আছে, তাহলে এটা টাইপ যদি সাপোজ আমি এখন স্কোয়ার দিয়ে SQARE স্কোয়ার দিই, তাহলে এটা টাইপটা আবার চেঞ্জ হয়ে যাবে। স্কোয়ার হয়ে গেছে, টাইপটা চেঞ্জ হবে। এটা টাইপের উপরে ডিপেন্ড করবে যে আমাদের পাশে যে সিম্বলটা আসতেছে বা বুলেটটা আসতেছে সেটা কি ধরনের হবে আর কি। ওকে, তাহলে এটা এটা ছিল হচ্ছে আমাদের লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ, যে আমরা যদি যদি কোনো কালেকশনকে লিস্ট আকারে দেখাতে চাই, লিস্ট আকারে দেখাতে চাই, তখন হচ্ছে আমরা এই লিস্ট ট্যাগটা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। ওকে, তো লিস্ট ট্যাগের ভিতরে ছিল এই জিনিসগুলো, তো আমরা এখানে কমেন্টস করে দিচ্ছি। লিস্ট ট্যাগ আমাদের শেখা শেষ। এরপরে আমরা শিখবো হচ্ছে লিঙ্ক ট্যাগ। আমাদের যেমন একটা পেজ থেকে আর একটা পেজে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আর একটা পেজ ওপেন হয় আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক ট্যাগ। হুম, তো লিঙ্ক ট্যাগটা হচ্ছে আহ, কিভাবে আমরা দেখাতে পারি? লিঙ্ক ট্যাগটা হচ্ছে আমাদের, তো এখানে আমরা শুরু করলাম লিঙ্ক ট্যাগ। ভাইয়া তাহলে আমরা পাইথন দিয়ে কি করব এখানে? যদি আমরা মানে এইচটিএমএল দিয়ে এগুলো করে পাইথন থেকে কি করব? এটা এটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে আর কি। হ্যাঁ, ব্যাক এন্ডে থাকবে পাইথন। ঠিক আছে, ব্যাক এন্ড জি। থেকে যখন আপনি ডাটাবেস থেকে যখন নিয়ে আসবেন, অথবা কোনো ইউজার ইনপুট থেকে যখন ডেটা নিবেন, ইউজার ইনপুট আজকে ফর্ম দেখাবো আমি, তো ইউজার ইনপুট থেকে কোনো ডাটা যখন আপনি নিবেন, তখন তো আপনাকে এইচটিএমএল দিয়েই নিতে হবে। আপনি তো পাইথন দিয়ে সরাসরি ডাটা নিতে পারবেন না। ঠিক আছে, মানে পাইথন তো বুঝছি। নর্মাল ইউজার বুঝবে না। বুঝতে পারছেন আমার কথা? জি। পাইথন আপনার হচ্ছে এইচটিএমএল দিয়ে ডাটাটাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে পাইথন দিয়ে প্রসেস করতে হবে, তারপরে আপনি আউটপুট নিয়ে আসবেন, বা যেটা এক্সিকিউট করতে চান সেটা করবেন আর কি। যেহেতু ওয়েব বেস আর কি। হ্যাঁ, আমি তো এখানে ওয়েব বেস কিছু অ্যাপ্লিকেশনের কথা বলতেছি আর কি। জি। বুঝা গেছে বিষয়টা? জি বুঝছি। এই জন্য আমাদের এখানে এইচটিএমএল এর ধারণাটা থাকা প্রয়োজন আর কি। ওকে, তো আমরা যদি এখানে লিঙ্ক ট্যাগ হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। তো এখানে ট্যাগ দিলে আমাদের এটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ। এ দিয়ে স্টার্ট হয়েছে এবং এ দিয়ে শেষ হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো এখানে আমরা সাপোজ এখানে বললাম যে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। তো এখানে চ্যাট জিপিটির ইউআরএলটা আমি যদি দিয়ে দিই, তাহলে এখানে এই লিঙ্কে ক্লিক করলে, চ্যাট জিপিটি লিঙ্কে ক্লিক করলে চ্যাট জিপিটিটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে চ্যাট জিপিটি হচ্ছে https:// chat gpt.com।
এখন আমি যদি ব্রাউজারে যাই তখন এই যে চ্যাট জিপিটি এরকম একটা কিছু আসছে, এবং এটা হচ্ছে কি একটা লিঙ্কের মতো দেখাচ্ছে। যদি আমি এটা ক্লিক করি তাহলে এখানে ক্লাস 2 এই জায়গাটায় আমাদের চ্যাট জিপিটিটা অটোমেটিক্যালি চলে আসছে আর কি। ওকে, আচ্ছা। তো এটা আমি যে পেজে আছি ওই পেজে এই লিঙ্কটা ওপেন হচ্ছে। তো ডিফারেন্ট কোনো পেজে যদি আমি ওপেন করতে চাই তাহলে এখানে আমরা টার্গেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। ঠিক আছে, টার্গেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। যদি আমরা এখানে ব্ল্যাঙ্ক দিই তখন সে, আমি চ্যাট জিপিটি যদি এখানে ক্লিক করি তখন আমাকে কি করবে, যে এটা হচ্ছে ডিফারেন্ট আর একটা পেজে সে ওপেন করবে। এটা হচ্ছে আমাদের টার্গেট অ্যাট্রিবিউট, যে এটা ডিফারেন্ট পেজে ওপেন করতেছে আর কি। Okay. তো এটা ছিল আমাদের লিঙ্কের বেসিক ধারণা আর কি। ওকে, ব্রেক ব্রেক ট্যাগ মানে হচ্ছে নিউ লাইন, আর একটা নতুন লাইন দেওয়ার জন্য আমরা ব্রেক ট্যাগটাকে ব্যবহার করি। তো আপনি যদি আমরা নর্মালি যে ইমেল করি আর কি, ইমেল করতে গেলে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আউটলুক অথবা হচ্ছে জিমেলে গিয়ে আমাদের ইমেল করতে হয় আর কি। তো সহজ কোনো যদি লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিলেন, যেখান থেকে সহজে আপনি ক্লিক করলে একটা লিঙ্ক করতে পারবেন আর কি, মানে একটা ইমেল করতে পারবেন। হ্যাঁ, তো সেই ইমেলে আপনি বলে দিবেন যে এই ইমেলটা কাকে করবেন, তারপরে সাবজেক্ট লাইন, বডি, হ্যাঁ, এই ধরনের। এটা করার জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ ব্যবহার করে থাকি। যেমন আমি এখানে বললাম যে মেইল টু, MAIL টু, মেইল টু, আমি কাকে মেইল করতে চাচ্ছি, সাপোজ আমি এখানে বললাম contact@openICT.com.bd, এখানে আমি মেল করতে চাচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে আমি বললাম তাহলে এটার সাবজেক্ট কি হবে। সাবজেক্ট আমি এখানে বলে দিতে পারি যে এখানে এই মেলের সাবজেক্ট, সাবজেক্ট হবে হচ্ছে, আমি সাপোজ এখানে লিখলাম সিম্পলি হ্যালো HTML। এরপরে যদি আপনি বডি লিখতে চান, বডিতে যদি কোনো কিছু লিখতে চান সেটা আপনি এখানে বলে দিতে পারেন, BODY, বডি। তো এখানে আপনি লিখলেন মেল সেন্ডিং থ্রু HTML, জাস্ট দেন টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো এখানে আমি বললাম ক্লিক টু ইমেল ওপেন আইসিটি, ক্লিক টু ইমেল ওপেন আইসিটি, ওপেন আইসিটি, ক্লিক টু ইমেল ওপেন আইসিটি, ওপেন আইসিটিতে মেল করার জন্য। আমি যদি এখানে গিয়ে চলে আসে, এই যে এরকম আসবে ক্লিক টু ইমেল ওপেন আইসিটি, ওপেন আইসিটি। তো এখানে আমি এটাতে ক্লিক করলে আমাদের এখানে ডিফল্ট যে ইমেল অ্যাপ্লিকেশন টুলস থাকবে, যেমন আমার এখানে কি দেওয়া আছে যে আউটলুক আর কি। হ্যাঁ, আউটলুক ডিফল্ট সেট আছে। দেখেন আমি যে ইমেলটা টু হিসেবে দিছি সেই ইমেলটা এখানে টু হিসেবে আসছে। সাবজেক্টে আমরা যেটা বলছিলাম হ্যালো HTML, তারপরে এখানে আমাদের বডিতে আমি কি লিখবো সেটাও কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট জানা আর কি, যে লিঙ্ক দিয়ে আমরা কি কি করতে পারি আর কি। আমি ডিফারেন্ট কোনো এক্সটার্নাল কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারি। তারপরে হচ্ছে কাউকে ইমেল সেন্ড করার জন্য সহজ কোনো একটা লিঙ্ক আমি এখানে করতে পারি, যাতে করে ক্লিক করলে আমাদের মেলের অপশনগুলো চলে আসে আর কি। হুম, তারপরে আমি কি মোবাইলও করতে পারি। হ্যাঁ, একটা লিঙ্ক, আমরা সহজ একটা লিঙ্ক করলাম, যে এখান থেকে আমরা একটা লিঙ্ক করে দিলাম একটা মোবাইল নাম্বারে, সেখান থেকে আমরা কি করতে পারি, মোবাইলও করতে পারি আর কি। যে এখানে যেমন উম, অবশ্যই এখানে একটা সফটওয়্যার থাকতে হবে আর কি, যে সফটওয়্যারটা মূলত এটাকে কল করবে আর কি, কল মি অথবা কল টু পেন আইসিটি। ঠিক আছে, তো এখানে আমি এখানে বলে দিলাম যে টেল, সরি, দেন হচ্ছে +88 017 একটা
নাম্বার দিলাম জাস্ট টেস্টের জন্য আর কি। ঠিক আছে। তো এখানে আমরা যখন ব্রাউজারে যাব তখন এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, ওপেন পিক অ্যান অ্যাপ। আপনার এখানে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে কল করার জন্য, তাহলে ওইটা দিয়ে সে কল ইনিশিয়েট করতে পারবে আর কি। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের লিঙ্কের ব্যাপারগুলো। তো আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো যে ওয়েবসাইটে যে একটা লোকেশন থেকে, ওয়েবসাইটের একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে যাওয়ার জন্য আমরা লিঙ্ক ব্যবহার করি আর কি। একটা লোকেশন থেকে যেমন হচ্ছে খুব সুপরিচিত, যেমন একবারে বটমে চলে আসছেন, টপে যাওয়ার জন্য দেখবেন যে রাইট কর্নারে বলা আছে টপ। হ্যাঁ, ওখানে ক্লিক করলে টপে চলে যাচ্ছে। অথবা একটা প্যারাগ্রাফ থেকে আর একটা প্যারাগ্রাফে আসার জন্য আমরা এই লিঙ্ক পরে থাকি সাধারণত। যেমন আমরা এখানে বললাম যে দুইটা প্যারাগ্রাফ নিলাম। তো এখানে আমরা নিলাম সাপোজ এস টু ট্যাগ নিলাম। এখানে বললাম প্যারাগ্রাফ, GRAPH, প্যারাগ্রাফ 1, এটা একটা নিলাম। আর একটা নিলাম প্যারাগ্রাফ 2, এটা হচ্ছে হেডিং আর কি। হ্যাঁ, এটার পরে নিব আমরা কি, পি ট্যাগ। এটাতে একটা পি ট্যাগ নিলাম, এটাতে একটা পি ট্যাগ নিলাম। ওকে, এইখানে আমরা একটা টেক্সট লিখলাম, লোরেম, সাপোজ লিখলাম 700, মানে কিছু টেক্সট, ডিফল্ট টেক্সট এখানে আসছে আর কি। তো এরপরে এই পি ট্যাগের ভিতরে আমরা এখানে সিমিলার জিনিস লিখলাম, ওকে। ওকে, তাহলে আমরা এখন যদি আমার পেজে যাই তাহলে এরকম প্যারাগ্রাফ 1, আর একটা আসছে হচ্ছে কত, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2। তো প্যারাগ্রাফ 1-এ আমরা এটাকে আর একটু বাড়াই দিই আর কি, জিনিসটা আর একটু ইফেক্টিভ করার জন্য। লোরেম, ওকে। তাহলে এখানে আমরা প্রথমের যে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ 1, এটা অনেক বড় একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ 2 হচ্ছে অনেক নিচে। হ্যাঁ, তো প্যারাগ্রাফ 1 থেকে আমি যদি প্যারাগ্রাফ 2-তে যেতে চাই, বা এখানে একটা লিঙ্ক করে দিলাম, যে বললাম যে এখানে বললাম গো টু প্যারাগ্রাফ, GRAPH, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2-তে যেতে হবে। এখানে আমি বললাম কি প্যারাগ্রাফ 2-তে যাওয়ার জন্য বললাম আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আইডি ব্যবহার করতে পারি। তো একই আইডি আমরা একবার ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমরা বললাম যে প্যারাগ্রাফ 2, PARA 2, প্যারাগ্রাফ 2। তো এই আইডিটা আমরা এইখান থেকে কল করব, যেখান থেকে আমরা এখানে চাচ্ছিলাম যে আইডি প্যারাগ্রাফ 2, জাস্ট সামনে একটা হ্যাশ দিয়ে দিব। তখন কি হবে যে এই প্যারাগ্রাফ 2, গো টু প্যারাগ্রাফ 2, এইখানে ক্লিক করলে আমি সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব আর কি। হ্যাঁ, তো এখানে আমি এটা কি করছি, তো এইখানে আমাদের এটাকে আমাকে নিতে হবে হচ্ছে, সরি, টাইম কোড ট্যাগের ভিতরে নিতে হবে। প্যারাগ্রাফ 2, এখানে আমাদের রেফারেন্স হচ্ছে এটা। তাহলে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে যখন আমি গো টু প্যারাগ্রাফ 2 এই লিঙ্কে ক্লিক করব, তখন এই আইডিটাকে সে সার্চ করবে, দেখবে যে এই আইডিটা কোথায় আছে এই পেজে। তো এই পেজের এই জায়গায় আছে, সে এই জায়গায় আমাকে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এখন যখন আমি এটা করতেছি, গো টু প্যারাগ্রাফ 2, উপরে একটা যদি আমি ব্রেক দিয়ে দিই বেটার হবে। গো টু প্যারাগ্রাফ 2, গো টু প্যারাগ্রাফ 2-তে দিলে এই যে প্যারাগ্রাফ 2 এর কাছে চলে আসছে সে। হ্যাঁ, তো একই পেজের ভিতরে যদি আমি মুভ করতে চাই, সেক্ষেত্রেও আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি আর কি। একই পেজের ভিতরে একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে যদি আমরা মুভ করতে চাই সহজে আর কি।
স্ক্রল না করে জাস্ট ক্লিক করে অন্য জায়গায় চলে যাওয়া। এই কাজের জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে অ্যাঙ্কর ট্যাগের সাথে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আইডি, আইডি ব্যবহার করা আর কি। আবার আরেকটা হতে পারে যে আমরা সচরাচর যেটা ব্যবহার করি যে একেবারে নিচের দিকে যখন আমরা চলে আসি, স্ক্রল করতে করতে যখন নিচের দিকে চলে আসি, তখন একেবারে টপে যাওয়ার জন্য, একেবারে টপে যাওয়ার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করে থাকি আর কি। ঠিক আছে, এই ট্যাগটা ব্যবহার করে থাকি, সেটাকে সাধারণত টপ বলা হয় আর কি। যেমন এখানে আমরা উম, নিচের দিকে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। তো এখানে আমরা বললাম যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে আমরা উপরে সাপোজ এখানে আমি লিখে দিলাম টপ, টপ। ঠিক আছে, তো এখানে কোনো একটাকে আমাকে মার্ক করতে হবে যে যেটা কিনা আমাকে টপে আসার জন্যই বলবে আর কি। তো এখানে আমি এখানে বললাম যে H1, আমি এখানে লিখলাম ই টপ। এইখানে আমি কি বলবো, একটা আইডি দিব। তো আইডি এখানে আমি সাপোজ টপই লিখলাম। তো এখানে সে আসবে, হ্যাঁ, আমি কি আইডি দিলাম, টপ আইডি দিলাম। এই টপ আইডি দিয়ে যে সে ক্লিক করলে সার্চ করে টপ আইডির কাছে নিয়ে যাবে। তো এখানে আমরা সেম জিনিসটা দিব, টপ। তো আমি যখন এই পেজের একেবারে নিচে চলে আসছি, একেবারে নিচে চলে আসছি, কি লেখা আছে, টপ। এই টপে যখন ক্লিক করতেছি, এই যে উপরে চলে আসছে সে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একই পেজের ভিতরে যখন আমি মুভ করতে যাব, তখন আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি আর কি। একই পেজের ভিতরে যখন মুভ করব তখন আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। ওকে, তাহলে এটা আমরা শিখলাম। প্রথমে আমরা শিখলাম লিস্ট ট্যাগ, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই দুইটা ট্যাগ নিয়ে কোনো কোয়েরি আছে? ক্লিয়ার? না ভাইয়া, ক্লিয়ার হয়েছে। ভাইয়া এই যে আপনি সবগুলা একসাথে মার্ক করে এসেছেন, কমেন্টে ব্লক করছেন ভাই, এটা শর্টকাট কিভাবে? কন্ট্রোল কোশ্চিন মার্ক, কন্ট্রোল কোশ্চিন মার্ক, শিফটের বামে। বুঝছি। ওকে, তো এখন আমি আমার যে ইন্টারনাল যে ফাইল আছে না, এই ফাইলের সাথেও আমি কি করতে পারি, লিঙ্ক করতে পারি আর কি। ঠিক আছে, যেমন ক্লাস 2 এর সাথে ক্লাস 1 এর আমি একটা লিঙ্ক করতে চাচ্ছি। তো আমি এখানে বললাম যে অ্যাঙ্কর ট্যাগ, তো এটা আমি বলতেছি হচ্ছে ক্লাস 1। তো এখানে আমি বলে দিলাম যে কোথায় যেতে চাচ্ছি, ক্লাস 1-এ যেতে চাচ্ছি। তো আমি যখন এখানে ব্রাউজারে যাচ্ছি যে ক্লাস, তো এখানে আমাদের ক্লাস 1 তো আসার কথা, ইয়েস ক্লাস 1। তো আমি ক্লাস 1-এর পেজে চলে গেছি। ঠিক আছে, আবার ক্লাস 1-এ যদি লিঙ্ক করা থাকে ক্লাস 2 এর পেজে, তাহলে অটোমেটিক্যালি আবার সেই ক্লাস 2 এর পেজে চলে আসতে পারবে আর কি। ঠিক আছে, এইভাবে আমাদের, এটা হচ্ছে ইন্টারনাল যে আমাদের ফাইলগুলো আছে, এই ফাইলগুলোর ভিতরে আমরা কি করতে পারি, ইন্টারনাল লিঙ্ক করতে পারি আর কি। ওকে, এইবার আমরা শিখবো হচ্ছে ইমেজ ট্যাগ। হ্যাঁ, আমরা কিভাবে ইমেজ ইনসার্ট করব। এমন কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইটে ইমেজ নাই আর কি। হ্যাঁ, লোগো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইমেজ আমরা ব্যবহার করব আর কি, বোঝানোর জন্য আর কি। তো এই ইমেজটাকে কিভাবে আমি আমার ওয়েবসাইটে নিব, ওয়েবসাইটে আমরা ইমেজ কিভাবে নিব। ঠিক আছে, তো অনলাইন থেকে আমরা ইমেজ নিতে পারি, অনলাইন থেকে ইমেজ নিতে পারি, এটার জন্য আমাদের ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। তো এইখানে আমরা কি বলবো যে ইমেজ সিঙ্গেল ট্যাগ আর কি। তো কোনো ইমেজ যদি আমরা অনলাইন থেকে নিতে চাই, যেমন সাপোজ এখানে ইমেজ, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে কে? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা,
তো এটি ইয়া ছিল, যে তোমার ক্লাউড ফেয়ারে কি দিছে এরা? না না না, ওরা কি ক্লাউড ফেয়ারে লোড দিছে দিকে? হুম হুম। তাদের তো নেওয়া পাচ্ছি নি। হুম। তাহলে ওটা আমি বলে দিচ্ছি। পিটিসিএল এর কিছু করার নেই, আমি বলে দিচ্ছি। হুম, হুম। আচ্ছা, তো যে কোনো একটা ইমেজ যদি আমরা এখান থেকে নেই, সাপোজ ইমেজটা নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজ অ্যাড্রেসটাকে কপি করছি আর কি। তো আমি এখানে সোর্সে এই ইমেজ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো এখানে যখন আমি ইমেজ সোর্সের এখানে যখন দিব, তখন আমরা যখন ব্রাউজারে যাব, তখন এই যে ইমেজটা চলে আসছে। ঠিক আছে। তো এক্সটার্নাল কোনো লিঙ্ক থেকে যদি আমরা কোনো, বা কোনো ওয়েবসাইট থেকে, বা ফেসবুক থেকে কোনো ইমেজ যদি আমরা দিতে চাই, সেটা আমরা এইভাবে দিতে পারি আর কি। ওকে, তো এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে, যদি আমাদের এইখানে কোনো আমাদের ইমেজ আছে, যেমন এখানে আমরা একটা ইমেজ ফোল্ডার তৈরি করছি। তো ইমেজ ফোল্ডারে অনেকগুলো ইমেজ আছে। তো এই ইমেজেস ফোল্ডারের যে ইমেজগুলো, এই ইমেজগুলো যদি আমি এখানে নিতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে আমরা নিতে পারি? তো সোর্স হচ্ছে, এখানে প্রথমে আমি যে ডিরেক্টরিতে আছি, আমি হচ্ছে কোন ফাইলে আছি, ক্লাস 2-তে আছি। ক্লাস 2 থেকে আমাকে প্রথমে ইমেজেস, এই ডিরেক্টরিটাকে অ্যাক্সেস করতে হবে, ইমেজেস। তারপরে হচ্ছে যে ইমেজের নামগুলো আমরা পেয়ে যাব। যেমন এখানে আমরা দিলাম পাইথন ইসেনশিয়ালস 1.png। তাহলে এখানে যদি আমরা যাই, তখন এরকম একটা কিছু পেয়ে যাব, এরকম একটা ইমেজ পেয়ে যাব আর কি। তো এই ইমেজের চাইলে আমরা কি করতে পারি, হাইট এবং ওয়েট এটাকে সিলেক্ট করে দিতে পারি আর কি। যে হাইট কতটুকু হবে বা ওয়েট কতটুকু হবে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, যেমন হাইট। তবে আমরা সাধারণত এটা করে থাকি, ডিজাইনের কাজগুলো করে থাকি সিএসএস দিয়ে। তো এখানে জাস্ট আমি একটু দেখাচ্ছি, এটা দিয়ে করা যায় আর কি। WID, উইডথ হচ্ছে 300 পিক্সেল। তো এই হচ্ছে আমাদের ইমেজ।
ওকে, তো আমরা যেটা বললাম যে ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারি। যে কোনো ইমেজ যদি আমরা এখানে দেখাতে চাই, তো আমরা যখন প্রজেক্ট করব তখন তো কিছু ইমেজ থাকবে আমাদের প্রজেক্টে। তো ওই প্রজেক্টে যখন আমরা ইমেজ শো করব তখন এইভাবে আমরা শো করতে পারি। কোনো কারণে একটা ইমেজ আমার আসতেছে না আর কি, হ্যাঁ, হয়তো বা ডিরেক্টরি খুলতেছি বা ইমেজ ডিলিট করে ফেলছি, হ্যাঁ, তখন আমাদের অল্টারনেটে এখানে যেটা লিখবো ওইটা ওখানে দেখাবে। অবশ্যই মিনিংফুল একটা কিছু এখানে লিখতে হবে, যেটা বোঝা যাবে যে না এখানে এই জিনিসটা ছিল আর কি। হ্যাঁ, যেমন এরকম কিছু লেখা আছে, তাহলে আমাদের ইমেজের যে ইয়াটা সেটা কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, যে এরকম একটা কিছু দেখাচ্ছে, রাইট ইমেজটা আসতেছে না, অল্টারনেটিভ টেক্সটটা দেখাচ্ছে এখানে পাইথন ইসেনশিয়ালস 1। ঠিক আছে, আমরা যখন আবার এটাকে কারেক্ট করে দিচ্ছি তখন এটা আমরা আবার পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের ইমেজের ক্ষেত্রে। আমাদের ওয়েবসাইটে যখন আমরা ইমেজ নিব তখন আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, যে ইমেজ নিব, সেটা হচ্ছে আমাদের এইভাবে করে আমরা ইমেজটাকে নিতে পারি আর কি। আচ্ছা, এইভাবে আমাদের যখন আমরা সিএসএস দেখব, তো মাল্টিপল ইমেজ যদি আমরা এখানে নিতে চাই, সেই ক্ষেত্রে ইমেজগুলোকে সাজানো বা হচ্ছে কিভাবে অর্গানাইজ করব সেটাও হচ্ছে ওখানে সিএসএস এর মাধ্যমে দেখানো হবে আর কি। যেমন এখানে পাশাপাশি দুইটা ইমেজ দেখাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ইমেজগুলো ইন্টারঅ্যাক্টিভ হয়, মানে মাউস নিয়ে গেলে এটা আবার এটাকে বড় দেখায়, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা সিএসএস দিয়ে দেখবো আর কি। ওকে, তো এখানে আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাইথন দিয়ে আমাদের নেটওয়ার্কিং এর কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব আর কি। তো এই জন্য এই এইচটিএমএল এর যে একেবারে বেসিক যে জিনিসগুলো, এগুলোকে আমরা অত ডিপলি যাব না আর কি। একেবারে বেসিক জিনিসগুলোকে টাচ করে চলে যাব আমরা। মূলত হচ্ছে আম, একটা ফ্রেমওয়ার্কে চলে যাব, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। তো এই জন্য আমাদের এইচটিএমএল তো লাগবেই, হ্যাঁ। তো এই জন্য আমাদের এইচটিএমএল মিনিমাম যে জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো আমরা আসলে শেখার ট্রাই করতেছি। তো ইমেজ নিয়ে আমরা এইভাবে কাজ করব। তারপরে হচ্ছে আমাদের যদি কোনো অডিও অথবা ভিডিও কোনো কন্টেন্ট, দ্যাট মিনস মাল্টিমিডিয়া কোনো কন্টেন্ট যদি দেওয়ার প্রয়োজন পড়ে আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আমরা এখানে এটাকে অ্যাড করতে পারি আর কি মাল্টিমিডিয়া কন্টেন্টের ভিতরে। যেমন হচ্ছে যদি অডিও অডিও কন্টেন্ট যদি দিতে চাই, তাহলে অডিও কন্টেন্টের ক্ষেত্রে আমাদের এখানে কি দেওয়া লাগবে, সোর্স। আমাদের এখানে সোর্স ডিফাইন করা লাগবে যে কোথায় থেকে। যেমন এখানে আমাদের মাল্টিমিডিয়া একটা ফোল্ডার আছে, এখানে আমাদের অডিও কিছু কন্টেন্ট আমি ডাউনলোড করে রাখছি, যেমন রিংটোন আর কি, হ্যাঁ। তো এখানে যখন আমি দেখতেছি ব্রাউজারে কোনো কিছুই নাই, কোনো কিছু আসতেছে না আর কি, হ্যাঁ, কোনো কিছুই আসতেছে না, তাহলে এটা আসবে কি করে? এটা আসবে হচ্ছে যখন আমি আমি কোনো কন্ট্রোলস এখানে অ্যাড করি নাই, কন্টিআরও কন্ট্রোলস। তো কন্ট্রোলস যখন আমি অ্যাড করলাম, এই যে আমাদের এখানে অডিও কন্টেন্টটা, এবং এটাকে আমি কি করতে পারবো, প্লে করতে পারবো আর কি। মানে এই কন্ট্রোল, যেমন এখান থেকে আমি প্লেব্যাক স্পিড বা আদার্স যে জিনিসগুলো, এগুলো আমরা ইয়ে করতে পারবো আর কি। এটা হচ্ছে আমাদের। যদি এখন আরেকটা জিনিস হচ্ছে, যদি আমার কোনো কারণে এই অডিওটা না আসে, অডিওটার ফরম্যাটের জন্য ওয়েব আমার ব্রাউজার এটাকে প্লে করতে পারছে না, কোনো কারণে প্লে করতে পারছে না, তখন আমি একটা অল্টারনেটিভ টেক্সট আমি এখানে দিয়ে দিতে পারি, যে দিস ডিআইও অডিও ইজ নট সাপোর্টেড। ঠিক আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। যেমন এখানে আমরা দেখলাম অল্টারনেটিভ অল্টারনেটিভ টেক্সট অডিও, ইয়ার ক্ষেত্রে আমরা এইভাবে লিখি আর কি। তো এটা একটা ওয়ে হতে পারে যে অডিও কোনো কন্টেন্ট যদি আমরা দিতে চাই, সেটা আমরা এইভাবে করতে পারি। আর একভাবে করতে পারি, সেটা হচ্ছে যেটা, যে আমরা অডিও, তো এই জায়গায় আমরা এই যে সোর্স যে অপশনটা, এই সোর্স অপশনটাকে আমরা ভিতরে নিব, এবং এইখানে আমরা কন্ট্রোলস কন্ট্রোলস এখানে অন করলাম, আমরা সোর্স গুলোকে এখানে দিব আর কি। হ্যাঁ, এখানে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একই ধরনের একটা অডিও আমরা মাল্টিপল ফরম্যাটে বা মাল্টিপল এক্সটেনশনে দিতে পারি। যেমন অডিওগুলো সাধারণত এমপি3, তারপরে হচ্ছে ওয়েব, হ্যাঁ। তো যে ব্রাউজার যেটাকে সাপোর্ট করে, যে মোডটাকে বা যে এক্সটেনশনটাকে সাপোর্ট করবে, ওইটাকে সে মানে প্লে করবে আর কি, হ্যাঁ। তো এটা আমরা
এসও সোর্স কিওয়ার্ড দিয়ে এটাকে অ্যাড করতে পারি। সোর্স এটা হচ্ছে এসআরসি, দেন হচ্ছে আমরা মাল্টিমিডিয়া, দেন অডিও, অডিও দেন হচ্ছে আমাদের পরের, এটা আমরা প্লে করতে পারি। তো এটার এক্সটেনশন কি আমাদের এমপি3। তো আমাদের এক্স্যাক্টলি এমপি3 আছে। তো এটা যদি সাপোর্ট না করে, মনে করেন আপনার ওইখানে ওয়েবও আছে, হ্যাঁ ওয়েব ফরম্যাটেও আছে, তো সেই ক্ষেত্রে এটাকে সে প্লে করবে। প্রথমে এটাতে যদি প্রবলেম পাই তাহলে পরেরটা প্লে করবে আর কি। আর যদি দুইটাই প্লে না হয়, দুইটাই যদি প্লে না হয়, সেই ক্ষেত্রে আমাদের এই টেক্সটটা সে দেখাই দিবে, অল্টারনেটিভ আর কি। তো এখানে যদি আমি ব্রাউজারে যাই, এই যে পরপর দুইটা হচ্ছে অডিও আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অডিও। যদি আমরা নিয়ে কাজ করতে চাই, আমরা অডিও যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব, অডিও ট্যাগ বা মাল্টিমিডিয়া ট্যাগ বলতে পারি আর কি, যে ইমেজ, অডিও, ভিডিও এগুলো সবই হচ্ছে মাল্টিমিডিয়া ট্যাগের ভিতরে পড়ে আর কি। তো ভিডিও ট্যাগের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে সেম জিনিস, যে ভিআইডি, ভিডিও, ভিডিও ট্যাগের ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, যে কন্ট্রোল, কন্ট্রোলস। তো এখানে আমরা কি করতে পারবো, দিতে পারবো যে এখানে ভিডিও কন্টেন্টটা আমরা এখানে বলে দিতে পারবো আর কি। যেমন এটাকে আমরা একটু কমেন্টস করে দিচ্ছি। তো এখানে আমরা ভিডিওগুলো, এখানে স্যাম্পল কিছু ভিডিও আমি রেখে দিছি সহজের জন্য, যেমন বাটারফ্লাই। তো এখানে যখন আমি এটাকে আমার ব্রাউজারে নিয়ে আসবো, এরকম একটা বড় একটা কিছু চলে আসছে আর কি, ঠিক আছে, বড় একটা কিছু চলে আসছে। তো এইখানে এটাকে আমি আবার কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। কিভাবে এটাকে ছোট বড়, হ্যাঁ এটাকে করতে করতে পারি। তাহলে এটাকে কিভাবে করব, যে আমি সাপোজ হচ্ছে হাইট এবং উইডথ, হ্যাঁ এটাকে আমি উম, করব, মানে কন্ট্রোল করবো আর কি, ঠিক আছে। যেমন আমরা এখানে বললাম হাইট, হাইট হচ্ছে 180 পিক্সেল, আর উইডথ হচ্ছে ডাব্লিউডি, উইডথ হচ্ছে দিলাম 300 পিক্সেল, ঠিক আছে। এখন আমরা দেখি, তখন দেখবো যে এটা আমরা যে পিক্সেল সাইজটা দিছি ওই পিক্সেল অনুযায়ী এটা হয়ে গেছে, ঠিক আছে। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখা যাচ্ছে যেখানে যে কন্ট্রোলিং ফাংশন গুলো আছে, যেমন ডাউনলোড করতে পারবে, তারপরে হচ্ছে এখানে যে এটা এটা মিউট না আর কি, তারপরে হচ্ছে অটোমেটিক্যালি প্লে হয় আর কি। যেমন এটা যখন আমরা করতেছি, এটা অটোমেটিক্যালি কিন্তু প্লে হচ্ছে না, অটোমেটিক্যালি প্লে হচ্ছে না, জাস্ট এখানে রয়েছে প্লে করলে প্লে হবে। হুম। তো আমরা যদি এখানে আরো কন্ট্রোল যদি এখানে অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল অ্যাড করতে পারি। যেমন আমরা বললাম যে মিউটেড, হ্যাঁ মানে ওয়েবসাইট স্টার্টিং এ সে কি হবে না, মিউট থাকবে, এটাই স্ট্যান্ডার্ড, মিউট থাকবে। যদি আমি প্লে করতে চাই তাহলে সেটা আনমিউট করে আমি প্লে করব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, অটো প্লে, অটো প্লে, অটোমেটিক্যালি প্লে হবে আর কি, আমাকে প্লে করতে হবে না, আমি কিন্তু প্লে করি নাই, অটোমেটিক্যালি প্লে হচ্ছে, ঠিক আছে। এভাবে আমাদের এই কন্ট্রোল গুলো কাজ করে, এবং অটোমেটিক্যালি প্লে হওয়ার পরে তো এটা বন্ধ হয়ে যাবে, তাই না। তাহলে আমি যদি লুপ করে দিই, তাহলে সে অটোমেটিক্যালি 24/7 প্লে হতেই থাকবে, প্লে হতেই থাকবে, ঠিক আছে। এইভাবে করে আমাদের এই অ্যাট্রিবিউট গুলো আমরা এই ভিডিও কন্টেন্টের রেসপেক্টে ব্যবহার করতে পারি আর কি। আচ্ছা, তো এখানে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে আমাদের এখানে যেমন দিয়েছিলাম মাল্টিপল সোর্স, তো এটাও আমরা ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ওই কাজটা এখানে করতে পারি। কন্ট্রোলস যেটা দেওয়া হয়েছে সেটা কি ভিডিও অডিও বা যে কোনো কিছুকে কন্ট্রোল করার জন্য এটা একটা ব্যবহার হয়েছে? কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল করার জন্য, যেমন একটা প্লেয়ারকে আমি যখন প্লে করব, তখন প্লে বাটন থাকে, তারপর প্রোগ্রেস, মানে যদি আমি নেক্সটে যেতে চাই, মানে এগুলো হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। অডিও ভিডিও গুলোকে তো কন্ট্রোল করতে হয়, তাই না। জি। ওই জিনিসটা আমি যদি কন্ট্রোলটা এখানে তুলে দিই, আমার যখন কন্ট্রোল এখানে নাই আর কি, তখন এই যে এখানে কন্ট্রোলের যে ইয়াগুলো ছিল না, এই যে প্লে, তারপরে এই যে টিয়াগুলো ছিল না, এগুলো কিন্তু নাই হয়ে গেছে, জি। খেয়াল করছেন। জি। হ্যাঁ ওইগুলো নাই হয়ে গেছে, কারণ হচ্ছে যে যে এইটা আমি তুলে নিছি কন্ট্রোলস, যখন আবার কন্ট্রোল দিয়ে দিছি, এই যে চলে আসছে আবার, ঠিক আছে। জি এটা ভাইয়া, হচ্ছে বুঝতে কন্ট্রোল। পারছি। ওকে,
ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস এখন দেখব যে আমাদের যদি ফরম্যাট সাপোর্ট না করে, যে ফরম্যাটে আমরা এখানে দিছি এই ফরম্যাট যদি আমার ব্রাউজার সাপোর্ট না করে, তাহলে অল্টারনেটিভ কি হবে? হ্যাঁ, তাহলে এটাকে আমরা যে ভিডিও অডিও যেভাবে আমরা করলাম, তো ওইভাবে করে আমরা এই ভিডিওর ক্ষেত্রেও সেম কাজটা করতে পারি আর কি। যে আমরা এখানে কন্ট্রোলস দিলাম, তারপরে নিচের দিকে আমরা হচ্ছে সোর্সের ভিতরে বলে দিলাম আর কি। হ্যাঁ, একইভাবে অনুরূপ আর কি, সোর্সের ভিতরে আমরা বলে দিলাম। সোর্সের ভিতরে এখানে আমরা যেমন সোর্সের ভিতরে এখানে আমরা বলবো কি এসআরসি সোর্স, তারপরে হচ্ছে কি মাল্টিমিডিয়া, তারপরে হচ্ছে ভিডিও, দেন হচ্ছে বাটারফ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে কি ফরম্যাট? MP4 ফরম্যাট। তো আপনার মনে করেন MP4 ফরম্যাট যদি ব্রাউজার সাপোর্ট না করে, তাহলে হচ্ছে আর একটা ফরম্যাট আপনি দিলেন MOV। হ্যাঁ, মাল্টিপল ফরম্যাট। যদি দুইটাই সাপোর্ট না করে, তাহলে এখানে একটা টেক্সট বলে দিবেন যে দিস ভিডিও ইজ নট সাপোর্টেড। হ্যাঁ, ব্রাউজার সাপোর্ট করতেছে না আর কি। ওকে, তখন আমরা যখন এটা দেখব, তখন এই যে এটাতে কোনো আমাদের কন্ট্রোল নাই, তো এই কন্ট্রোলটা আমরা আবার এখানে দিয়ে দিই কন্ট্রোল, এবং কন্ট্রোলের পরের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি, তাহলে আগের মতো এটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, অটোমেটিক্যালি প্লে হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট এবং অডিও কন্টেন্ট হ্যান্ডলিং এর জন্য যে কাজগুলো করা লাগে আমাদের, ওই কাজগুলো দেখলাম আর কি। ঠিক আছে, ওকে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন দেখবো, সেটা হচ্ছে ফর্ম। আমি যেটা বলছিলাম যে আমি যখন একটা রাউটার কনফিগার করতে যাব, তখন আমাকে কিছু ইনপুট দিতে হবে, তাই না? আইপি অ্যাড্রেস দিতে হবে, তারপরে হচ্ছে সাবনেট পাস দিতে হবে, এস নাম্বার দিতে হবে, ভিলেন আইডি দিতে হবে, তাই না? তারপরে সে এই জিনিসগুলোকে জি কালেক্ট ভাই। করে পাইথন এটাকে প্রসেস করবে, প্রসেস করে ডিভাইস কনফিগার করে আমাকে একটা আউটপুট দিবে যে আমাদের কনফিগারেশন ডান। তা আমরা কিন্তু এইচটিএমএল দিয়েই তাকে কিন্তু ইনপুট গুলো দিব। তো এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? এটা একটা ফর্ম দিয়ে হ্যান্ডেল করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এখন আমরা যেটা জি শিখবো ভাই। সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। আমরা শিখবো হচ্ছে ফর্ম ট্যাগ, FORM TAG ট্যাগ। এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগে এটা শুরু হয় হচ্ছে ফর্ম এটা দিয়ে, এবং এন্ড হয় হচ্ছে ফর্ম দিয়ে। হ্যাঁ, মাঝখানে এখানে কি থাকে? অ্যাকশন। অ্যাকশনে এখানে কোনো একটা ফাইলকে ধরে দেওয়া হয় আর কি, যে এই ডাটাগুলো নিয়ে সে আসলে কি করবে। আচ্ছা, কি করবে ওটা আমাদের এখন আপাতত প্রযোজ্য বিষয় না আর কি। আমরা ফর্মটা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখবো আর কি। যেমন এখানে আমাদের এখানে কিছুই নাই এখন, তো এখন ফর্মের ক্ষেত্রে আমরা কি করি? নর্মাল যখন আমরা লগ ইন করি, কি কি থাকে? ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, তাই না? ইউজার আইডি পাসওয়ার্ড থাকে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আমরা এখানে কিভাবে দিব? তো আমরা এখানে যে ইনপুট ইনপুট আমাদের যে ট্যাগ, ইনপুট ট্যাগ, যে ইনপুট টাইপ হচ্ছে কি? এটা টেক্সট। তো এটা আমি কিছুই দেখি নাই, এই যে এখানে একটা টেক্সট লেখার মতো একটা কিছু চলে আসছে আর কি। হ্যাঁ, যেখান থেকে আমরা ইনপুট দিতে পারি, ইনপুট আমরা দিতে পারি। তো এটাকে আমরা বললাম যে ইনপুট হচ্ছে এটা কি? টাইপ হচ্ছে টেক্সট। সবগুলো ইনপুট আবার একরকম না। ঠিক আছে, সবগুলো ইনপুট আবার কি রকম না? একরকম না। যদি আমরা টাইপটাকে একটু চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে টাইপ হচ্ছে মনে করেন চেকবক্স, তাহলে এটা আবার কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, এই যে চেক বক্স। হ্যাঁ, তারপরে আমরা টাইপ যদি বলি রেডিও, এটা কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে রেডিও। তারপরে টাইপ যদি আমি এখানে বলি পাসওয়ার্ড, তাহলে সেটা হচ্ছে আমি লিখবো কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হবে। ওকে, তো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি হচ্ছে ইউজার নেম। যেমন আমরা রাউটারে যখন লগ ইন করবো, তখন আমাদের কি থাকবে? ইউজার নেম। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করতেছি যে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, এবং এটাকে একটু এক্সটেন্ড করি আমরা। যেমন এখানে আমরা বললাম এই উপরে, এই ইনপুট বক্সের উপরে কি থাকে? যে একটা কিছু থাকে, যে এটা আসলে কি। যেমন হচ্ছে আমরা এখানে কি লিখি? ইউজার নেম। ইউজার নেম, জাস্ট বোঝার জন্য।
তো ইউজার নেম, এখানে আমাকে কি লিখতে বলছে, ইউজার নেম লিখতে বলছে, এই যে ইউজার নেম। হ্যাঁ, তো এটা আমাদের এই ইনপুট বক্সের সাথে লিংক করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি। সেই ট্যাগের নাম হচ্ছে লেভেল। হ্যাঁ, লেভেল। লেভেলটা কিভাবে কাজ করে? লেভেল হচ্ছে, এখানে লেভেলে আমাদের এখানে ভ্যালু দিব হচ্ছে ইউজার নেম, আমরা এটাই দিব। কিন্তু এখানে আমাদের কি করব, একটা আইডি ব্যবহার করব। আইডি, এখানে আমরা আইডি ব্যবহার করলাম সাপোজ ইউজার নেম। তো এই ইউজার নেমটাকে আমরা এটার সাথে লিংক করে দিলাম। ওকে, পাশাপাশি থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের আইডির কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন এই ভ্যালুগুলো নিব, ইউজার যখন ইনপুট দিবে এখান থেকে, তো সেটা তো কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো ওই ভ্যালুটা কি হবে, ভ্যারিয়েবলের নাম কি হবে, ইউজার নেম। সেটা আমরা এখানে নেমের ভিতরে দিব, নেম ইজ ইকাল টু ইউজার নেম। ইউজার নেমের ভিতরে আমি যে ভ্যালু দিয়ে লগ ইন করবো ওই ভ্যালুটা ওখানে সে রাখবে। ওকে, এখন এটা আমরা দিলাম। তো এটা হচ্ছে আমাদের কি, ইউজার নেমের রেসপেক্টে আসলো। তারপরে আরো রিডেবল করার জন্য আমরা কি করতে পারি, একটা প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। প্লেস হোল্ডার, যে নিচের দিকে এখানে লেখা থাকবে যে এন্টার ইউর ইউজার নেম, ইউজার নেম, এন্টার ইউর ইউজার নেম। তো এখানে আমাদের, যখন আমি ব্রাউজারে যাব তখন এই যে সুন্দর করে লেখা আছে বক্সের ভিতরে এন্টার ইউর ইউজার নেম, বামে তো লেখাই আছে যে ইউজার নেম, এবং এখানে বলা আছে আমি যখন এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি তখন ওটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। ঠিক আছে, মোর রিডেবল আর কি। হ্যাঁ, যাতে করে ইউজার সহজে বুঝে আর কি যে এখানে আমাকে কি দিতে বলছে, ইউজার নেম। তাহলে এইভাবে আমি সাপোজ মনে করেন এবার যদি পাসওয়ার্ড দিতে চাই, সেম জিনিসটা আমরা কপি করতে পারি, যে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি। জাস্ট আমি শেখাচ্ছি বেসিক জিনিস, এখনো বেসিক জিনিস শেখাচ্ছি আর কি। পাসওয়ার্ড, WORD, পাসওয়ার্ড। তো এখানে আইডি, আইডির জায়গায় হচ্ছে আমার পাসওয়ার্ড, এই জায়গায় হচ্ছে পাসওয়ার্ড, হচ্ছে এখানে আমরা বড় হাতে দিলাম পাসওয়ার্ড, এবং এখানে টাইপটা হবে পাসওয়ার্ড। আর এখানে আমরা কি বলবো, এন্টার ইউর পাসওয়ার্ড। আর নেম, নেম হচ্ছে এখানে পাসওয়ার্ড রাখতে পারি অথবা সংক্ষেপে লিখতে পারি 5WD, যেটাই হোক আর কি। তো এখন আমরা যখন ব্রাউজারে যাব তখন এরকম একটা দেখাবে, ইউজার নেম, এন্টার ইউর ইউজার নেম, পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড। যখন আমরা এখানে টেক্সট লিখবো তখন একরকম দেখাবে, যখন এখানে টেক্সট লিখবো তখন ভিন্ন রকম দেখাবে আর কি। ওকে, এটা হচ্ছে এই যে টাইপের জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি রেডিও বাটন নিয়ে কাজ করতে চাই, যেমন আমাকে রেডিও বাটন চুজ করতে হচ্ছে, যে রেডিও বাটন চুজ করতে হচ্ছে এরকম যে হতে পারে যে এরকম যে আপনার মাল্টিপল রাউটার আছে। তো আপনি স্ক্রিপ্টটা যেটা দিবেন সেটা হচ্ছে নির্দিষ্ট একটা রাউটারে এই স্ক্রিপ্টটা যাবে, এটা সিলেক্ট করে দিতে চাচ্ছেন যে এই রাউটারে এই স্ক্রিপ্টটা যাবে আর কি। হ্যাঁ, এটা ম্যানুয়ালি বলা আছে আপনার কতগুলো রাউটার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, রেডিও বাটন চুজ করতে হবে যে কোনো একটা আর কি। হ্যাঁ, আচ্ছা, আর যদি মাল্টিপল সিলেক্ট করতে হয় তখন আমাদের কি ব্যবহার করতে হয়, চেকবক্স। ঠিক আছে, তখন আমাদের চেকবক্স ব্যবহার করতে হয়। তো এখানে আমি সাপোজ এখানে বোঝানোর জন্য যেটা বললাম, যে অথবা রাউটার দিয়ে বোঝাতে পারি, যে বললাম এখানে লেভেল চুজ ইউর রাউটার, CHSS, চুজ ইউর রাউটার, যে রাউটারে আমি কনফিগার করতে চাই ওই রাউটারটাকে চুজ করতে বললাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যে কোনো একটা আমি নিব আর কি, যেহেতু রেডিও বলতেছি আর কি। ও, আর একটা জিনিস এখানে আমি বলে দিই, যে কোনো ফিল্ড যদি মনে করেন যে রিকোয়ার্ড, এটা ছাড়া হবে না। হ্যাঁ, এটা ছাড়া হবে না, তখন আমরা এই রিকোয়ার্ড কিওয়ার্ডটা বলে দিতে পারি, যে এটা ফিল আপ করা ছাড়া সে কোনোভাবেই সাবমিট করতে পারবে না। তো এই রিকোয়ার্ড কিওয়ার্ডটা হচ্ছে এই কাজটা করে, ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন বলতে পারেন আর কি। এরপরে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমরা দুইটা রাউটার এখানে সিলেক্ট করব। তো দুইটা রাউটারে সে যে কোনো একটা রাউটার সিলেক্ট করবে কনফিগারেশনের জন্য আর কি। আচ্ছা,
তো এইখানে আমরা প্রথমে যেটা বলতেছি যে ইনপুট, ইনপুট তারপরে হচ্ছে রেডিও চলে আসছে আর কি, একবারে টাইপ সহ চলে আসবে এখানে। ইনপুট টাইপ হচ্ছে, ইনপুট টাইপ হচ্ছে রেডিও। আইডি আমি এখানে বলতে পারি যে রাউটার ওয়ান। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে নেম, নেম হচ্ছে এটা হচ্ছে যে রাউটার, মানে রেডি। আইডি এখানে আমরা বললাম যে একটা আইডি দিলাম রাউটার ওয়ান। হ্যাঁ, আর এখানে নেম দিলাম হচ্ছে রাউটার। ওকে, যেটা চুজ করবে ওইটার রেসপেক্টে সে ভ্যালু নিবে আর কি। এরপরে হচ্ছে নেম আইডি, দেন এখানে ভ্যালু আপনি বলতে পারেন যে এটার ভ্যালু কি নিবে। যখন এটা সিলেক্ট করব তখন তার ভ্যালু কি হবে, ভ্যালু হবে হচ্ছে রাউটার ওয়ান, মানে রাউটার ওয়ান চুজ করছি আমি, ভ্যালুটা হবে হচ্ছে রাউটার ওয়ান। তো এটাকে যদি আপনি ক্যাপিটালাইজ করতে চান করতে পারেন, রাউটার ওয়ান। আচ্ছা, এরপরে এটা যদি রিকোয়ার্ড ফিল্ড হিসেবে নিতে চান যে এটা অবশ্যই আপনাকে দিতে হবে, তাহলে আগের মতো এটাকে দিবেন। দেন হচ্ছে আমরা এটার ভ্যালুটাকে আমরা বলে দিব যে এটার ভ্যালুটা হচ্ছে কি, এটার ভ্যালুটা হচ্ছে এটা লেভেল। আমরা এখানে আইডি কি দিছি, রাউটার ওয়ান, দিস ইজ দা রাউটার ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যালু থাকবে হচ্ছে রাউটার ওয়ান। তার মানে আমি এখানে বুঝাচ্ছি আমি রাউটার ওয়ান চুজ করছি আর কি। হ্যাঁ, আমি রাউটার ওয়ান চুজ করছি। ওকে, দেন পাসওয়ার্ডের পরে এখানে একটা আমরা ব্রেক নিই। হুম, তাহলে জিনিসটা পরের লাইনে আসবে, চুজ ইউর রাউটার। আমি কি রাউটার ওয়ানে কনফিগারেশনটা দিচ্ছি না রাউটার টু তে? ঠিক আছে, এখন আমার রাউটার টু এর জন্য সেম জিনিসটা লিখতে হবে রাউটার টু এর জন্য। রাউটার টু এর জন্য আমরা কিভাবে এটাকে মডিফাই করতে পারি, নেম শুধু এখানে চেঞ্জটা হবে হচ্ছে আইডিটাতে, রাউটার টু। তারপরে হচ্ছে আমরা ফর এই জায়গায় আমরা দিব হচ্ছে রাউটার টু আইডি, এবং ফর এই জায়গায় চেঞ্জেস আসবে। তো এই জায়গায় আমরা কি করে দিব, রাউটার টু এবং ভ্যালু এখানে কি পাবে, রাউটার টু। সাপোজ আমরা এখানে একটা স্পেস রাখতে পারি, as like this রাউটার টু, যেহেতু ভ্যালু স্ট্রিং হিসেবে সে নিয়ে আসবে আর কি। ওকে, তাহলে এখানে আপনার দেখেন যে আপনি কোন রাউটারে চুজ রাউটার, কোন রাউটার, রাউটার ওয়ান না রাউটার টু, যে কোনো একটা, দুইটা দুইটা আপনি সেট মানে কোনোভাবেই দুইটাকে সিলেক্ট করতে পারবেন না, যে কোনো একটাকেই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো যে কোনো একটাকে সিলেক্ট করার জন্য আমরা রেডিও বাটন ব্যবহার করে থাকি। এখানে আর একটা মজার জিনিস হচ্ছে যেটা, যদি এই নেম যেটা, নেমটাতে যদি আমরা কিছু না দেই, হ্যাঁ, নেমটাতে যদি আমরা কিছু না দেই যেটা হবে সেটা হচ্ছে রাউটার ওয়ান রাউটার টু দুইটাই সিলেক্ট করা যাচ্ছে। তাহলে এখানে নেমটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাকে এখানে নেম এই ভ্যালুটা প্লেস করতে হবে, কারণ রেডিও বাটন তো আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারেন না, সিঙ্গেল সিলেক্ট করতে হবে আপনাকে। তো এটা ছিল হচ্ছে আমাদের আর একটা ইনপুট টাইপ, রেডিও বাটন। তারপরে আপনার যদি কোনো মেসেজ বা কোনো কনটেক্সট লেখার প্রয়োজন পড়ে, ঠিক আছে, লিস্ট অফ কমান্ড লেখার প্রয়োজন পড়ে, যে এই লিস্ট অফ কমান্ড আপনি হচ্ছে রাউটারে আপনি পুশ করবেন আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টেক্সট, টেক্সট এরিয়া, মানে অনেক বড় মেসেজ যদি লিখতে হয় আর কি, তখন টেক্সট এরিয়াতে আমাদের লিখতে হয়। যেমন এখানে আমাদের নেম, তারপরে আইডি, যদি আপনি এখানে লেবেল ব্যবহার করেন তো এটা আপনি নেম এবং আইডি এখানে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে সাপোজ এখানে আইডি দিলাম মেসেজ। হ্যাঁ, তো এটা আমরা এখানে ফর মেসেজ, আর এই জায়গায় আমরা লিখে দিলাম মেসেজ, ডাবল এস সি, মেসেজ। ঠিক আছে, এবং এখানে আপনার নাম এম ই ডাবল এস সি মেসেজ।
এটার ভিতরে সে ভ্যালুটাকে রেখে দিবে, যা মেসেজ আমি এখানে লিখলাম আর কি। তো এখানে আমরা কি করতেছি, একটা ব্রেক দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেসেজ, এখানে আমরা অনেক বড় টেক্সট লিখতে পারবো। ওকে, তো এটা ছিল আমাদের ইনপুট ফর্মের ভিতরে যে ইনপুট মেথড গুলো থাকে সেগুলো। ফাইনালি আমরা কি করি, ফাইনালি আমরা হচ্ছে সাবমিট করি, তাই না? ফাইনাল কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাবমিট। যেমন ইনপুট সাবমিট। তো সাবমিটে এখানে আপনার ভ্যালু দিতে পারেন এসি সাবমিট, অথবা হচ্ছে আহ, বলতে পারেন পুশ। ঠিক আছে, আপনি যা লিখবেন তাই এখানে আসবে আর কি। ওকে, তো এখানে হচ্ছে আমরা বললাম সাবমিট। তখন এই যে এটা আটকাই দিচ্ছে, কেন আটকাচ্ছে? কারণ আমি এটা বলে আসছিলাম রিকোয়ার্ড, এটা ফিল আপ না করা পর্যন্ত ও আপনাকে আসতে দিবে না, এটা রিকোয়ার্ড। তারপরে এটা রিকোয়ার্ড, তো রাউটার ওয়ান সিলেক্ট করলাম, তারপর আমি আর নিচেরটা রিকোয়ার্ড বলি নাই আর কি। তখন এখানে দেখেন ব্রাউজারে আমি যা যা ভ্যালু দিছি, এই যে ইউজার নেম ইকুয়াল টু এস, পাসওয়ার্ড ইকুয়াল টু এস, রাউটার ইকুয়াল টু রাউটার, রাউটার প্লাস ওয়ান আর কি, দ্যাট মিনস রাউটার ওয়ান আর কি। এবং এটা হচ্ছে মেসেজ, দ্যাট মিনস প্রতিটা প্যারামিটারের ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেছি। ইউজার, অ্যাজ পার ইউজার ইনপুট আমি কিন্তু ভ্যালুগুলোকে কালেক্ট করছি আর কি। ঠিক আছে, ওকে। তো এখানে কিছু কিছু জিনিস আছে যে আমরা যেমন এখানে রেডিও বাটন দিয়ে রাউটার ওয়ান রাউটার টু সিলেক্ট করলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মনে করেন যে যদি এরকম হয় যে এটা আপনি ডাটা লিস্ট থেকে আপনি নিবেন, সেটা করতে পারেন। ডাটা লিস্ট থেকে নিবেন, যে আপনাকে একটা সাজেশন দেখাবে কোন রাউটার, আমি ওখানে বলে দিলাম, অটোমেটিক্যালি একটা সাজেশন দেখাচ্ছে আর কি। এরকম, যেমন আমি একটা অন্যভাবে দেখাই, যে মনে করেন আমি যখন মনে করেন কোনো কিছু একটা সার্চ করি আর কি, তো আমাকে যদি একটা সাজেশন দেয় যে এই জিনিসগুলো অ্যাভেলেবল আর কি, তাহলে আমার জন্য আরো সহজ হয় আর কি। হ্যাঁ, তো এটা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। তো এখানে আমাদের উম, এতেও একটু অপশন আছে, যে এইচটিএমএল দিয়ে সার্টেন একটা লিমিটেশন আছে, বাট করা যায় আর কি। সেটার একটা এক্সাম্পল আমরা দেখতেছি, যে লেভেল, আমরা এখন সাপোজ এখানে লিখলাম যে, এটা সহজ করে বলি, চুজ সাবজেক্ট, রাউটার না, আমি এখানে বলতেছি সাবজেক্ট, চুজ সাবজেক্ট। এইখানে আমি বলতেছি যে একটা লিস্ট তৈরি করব, ইনপুট লিস্ট। হ্যাঁ, তো আমরা এখানে বললাম যে ইনপুট, এটার, এটা হচ্ছে টাইপ না, এটা হচ্ছে আমরা লিস্ট। তারপরে আমরা আইডি ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে নেম, নেম হচ্ছে এখানে আমরা দিলাম সাবজেক্ট। তারপরে এখানে আইডি, আইডি ব্যবহার করতেছি আইডি সাবজেক্ট, আইডি এখানে সাবজেক্ট দিলাম, এখানে ফর এই জায়গায় আমরা সাবজেক্ট দিয়ে লিঙ্ক করলাম। ওকে, এখন এখানে লিস্ট, লিস্ট হচ্ছে আমরা সাবজেক্টের লিস্ট আমরা এখন দিব আর কি, বা তৈরি করব। তো এখানে আইডিটাকে একটু চেঞ্জ করে দিই, ইনপুট, সাবজেক্ট ইনপুট। এটা আমাদের আইডি হচ্ছে সাবজেক্ট ইনপুট, আদার্স হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমরা কি করলাম, একটা ডেটা লিস্ট তৈরি করলাম, ডেটা লিস্ট, সরি, ডেটা লিস্ট। ডেটা লিস্টের ভিতরে আমরা কি করতে পারি, অপশন,
মাল্টিপল অপশন ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা কয়েকটা অপশন তৈরি করি, যে এখানে সাপোজ এইখানে যেটা আমরা এই অপশনে ভ্যালু দিলাম হচ্ছে সাপোজ বাংলা, এটাতে দিলাম হচ্ছে ENGLIS ইংলিশ, তারপরে হচ্ছে সায়েন্স SCINCE সায়েন্স, তারপরে হচ্ছে দিলাম সাপোজ RION রিলিজিয়ন, দেন ম্যাথ। অনেকগুলো এখানে অপশন আছে, পাঁচটা অপশন আছে আর কি। হ্যাঁ, তো এই পাঁচটা অপশন আমি ব্যবহার করতে চাই আর কি। তো এটা আমাদের লিস্টে, এটাকে আমরা কি হিসেবে ইয়ে করছি, সাবজেক্ট। তো এই সাবজেক্ট গুলো যখন আমরা এই ব্রাউজারে যখন যাব তখন এরকম একটা ড্রপ ডাউন আসছে, সবগুলো সাবজেক্ট একটা একটা করে এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আবার যখন আমি কোনো একটা লিখতেছি বাংলা, এই যে অনলি বাংলাকে সে ফিল্টার করে নিয়ে আসছে। অথবা যখন এস দিচ্ছি, এস কার ভিতরে আছে, সায়েন্সের ভিতরে আছে, আর হচ্ছে এই যে ইংলিশের ভিতরে এস আছে, এই জন্য দুইটাকে নিয়ে আসছে। যখন এসসি দিচ্ছি, এই যে সায়েন্স সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা একটা সুবিধা আর কি, যে আমরা একটা ডাটা লিস্ট যদি এখানে দিয়ে দিতে পারি, তো স্পেসিফিক এবং কম সংখ্যক যদি হয়, ওখান থেকে আমরা একটা সাজেশন পেতে পারি আর কি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলো, কেন, কি হয়েছে আবার? কিরকম? আচ্ছা, না না, কাস্টমার তো নাই। কাস্টমার নাই মানে নাই। হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি, তাহলে একটু সময় দাও। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওকে। তো এটা আমরা যেটা দেখছিলাম যে ডেটা লিস্ট। হ্যাঁ, তো আমরা একটা লিস্ট অফ আইটেম পূর্ব নির্ধারিত আর কি, এটা বলে দিতে পারি, যাতে করে ইউজারের সহজ হয় আর কি। হ্যাঁ, তো এটা আমরা এইভাবে করতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের ফর্ম, ইনিশিয়াল ফর্মের একটা ডিটেলস আর কি। তো এই ফর্মটা আমরা যখন ছোট অ্যাপ্লিকেশনগুলো স্টার্ট করব, তখন এই ধারণাগুলো লাগবে আর কি। এই জন্য আমরা আগে থেকে একটু শিখে রাখলাম, যাতে করে আমরা ওই সময় আটকায় নেওয়া যায়, যে একটা ফর্ম তৈরি করতে বললাম, করতে পারলাম না, এরকম যেন না হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে একটু ইন্টারেক্টিভ করার জন্য
ফ্রন্ট এন্ডে ইন্টারেক্টিভ করার জন্য আমরা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে থাকি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে হয়তো তো একটা ক্লাস নিব এরকম এইচটিএমএল এর মতো। তো জাভা স্ক্রিপ্ট যদি স্ক্রিপ্টিং ট্যাগ আর কি, স্ক্রিপ্টিং ট্যাগ যদি আমরা স্ক্রিপ্টিং ট্যাগও আমাদের এই এইচটিএমএল পেজে আমরা দিতে পারি আর কি। হ্যাঁ, সেটা কিভাবে? স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং ট্যাগ। এটার ভিতরে আমাদের জাভা স্ক্রিপ্ট লিখতে হবে আমাদের, বা আমরা এর ভিতরে জাভা স্ক্রিপ্ট লিখতে পারবো আর কি। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেমন একটা সিম্পল একটা আমরা অ্যালার্ট দিচ্ছি যে আমরা বললাম যে হ্যালো পাইথন, ঠিক আছে, হ্যালো পাইথন। ভাইয়া সালাম। তাহলে আমরা যখন ভাই পাইথন দিয়ে ওয়ালাইকুম, প্রচুর নেটওয়ার্ক অটোমেশনে কাজ করা যায়। হুম, পাইথন দিয়ে, মানে প্রচুর নেটওয়ার্ক অটোমেশনে কাজ করা যায়। হ্যাঁ, কারণ পাইথনে না এখানে ওই যে অনেক লাইব্রেরি, আপনি বলছিলেন। জি। পাইথনে এখানে অনেক লাইব্রেরি আছে যেটা অটোমেশনের জন্য ম্যাক্সিমাম ডিভাইসের ক্ষেত্রেই লাইব্রেরি গুলো অ্যাভেলেবল মোটামুটি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখলাম বললাম যে এই যে অ্যালার্ট হ্যালো পাইথন, সেটা সে অ্যালার্ট নিয়ে আসছে, তারপর ওকে দিলাম, তারপরে আমরা পেজটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখানে চাইলে আমরা এই স্ক্রিপ্টের ভিতরে আমরা জাভা স্ক্রিপ্ট লিখতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি সাপোজ ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, তারপরে এখানে আমরা যদি আমাদের টেক্সট লিখতে চাই আর কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আপডেট হয়েছে এখন, এই ট্যাগগুলো সাধারণত ব্যবহার করে না আর কি। যেমন আমরা এখানে বললাম সিমিলার কন্টেন্টই আমরা এখানে বললাম, ওটা তো অ্যালার্ট হিসেবে আসছিল, এটা হচ্ছে হোল পেজে চলে আসবে আর কি। হ্যাঁ, আমার এই পেজে চলে আসবে হ্যালো পাইথন। ঠিক আছে, তো এইভাবে করে আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে লিখতে পারি। তো জাভা স্ক্রিপ্ট যখন আমরা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য যে কিছু জাভা স্ক্রিপ্ট যখন লিখবো, তখন এটা আসলে এইভাবে লিখবো না। এটা আমরা সাপোজ লিখবো হচ্ছে আমাদের একটা জাভা স্ক্রিপ্ট ফোল্ডার থাকবে, ফোল্ডারে এখানে জাভা স্ক্রিপ্ট আমাদের কি থাকবে, আলাদা একটা সেপারেট ফাইল থাকবে আর কি। হ্যাঁ, তো ওই ফাইলটাকে আমরা এখানে কল করব আর কি, এক্সটার্নাল। তাহলে এখানে কল করব কি করে, আমরা এখানে এই যে আগের মতোই সোর্স, তারপরে জাভা স্ক্রিপ্ট, দেন হচ্ছে মাই জাভা স্ক্রিপ্ট মাই জেএস ডট জেএস, এই ফাইলে মূলত আমরা রাইট করবো আর কি, যা লিখতে চাই আর কি। তো এখানে আমাদের সিমিলার আউটপুটটাই পাবো আর কি। যেমন এখানে কি বলা আছে, হ্যালো, যেমন এই ফাইলের ভিতরে দেওয়া আছে অনলি হ্যালো, ওই হ্যালোটাই এখানে পাচ্ছি আর কি। ওকে, তাহলে আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, স্ক্রিপ্ট ট্যাগে আমাদের সোর্সকে কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখলাম। ঠিক আছে, ওকে, আমাদের এটা আপাতত এতটুকুই। আমরা জাভা স্ক্রিপ্টে আবার ডিটেলস এটা দেখবো আর কি। তারপরে আমরা যাব এখন আমাদের ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্ট ট্যাগস, যে ট্যাগ গুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ ট্যাগ। তো ইন্টারঅ্যাক্টিভ ট্যাগের ভিতরে যেমন আছে হচ্ছে, এটা আমরা ছিল ফর্ম ট্যাগ, তারপরে ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগ, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং ট্যাগ, SCRIPTING, স্ক্রিপ্টিং, ঠিক আছে, ট্যাগ, স্ক্রিপ্টিং ট্যাগ। এর এখন আমরা যেটা দেখব ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ ট্যাগ, ইন্টারেক্টিভ ট্যাগ। তো ইন্টারেক্টিভ ট্যাগের ভিতরে যেমন আছে হচ্ছে, আপনার মনে করেন যেমন দেওয়া আছে বাটন, কিছু কিছু বাটন আছে যে এখানে আমরা যে ক্লিক করলেই, যেমন এখানে বাটন, এটা অনেক ছোট হয় যে ইন্টারেক্টিভ একটা চেঞ্জেস আসছে আর কি। হ্যাঁ, তো এটাকে যদি একটু সাইজ করি আমরা, তাই বলে দিলাম টাইপ বাটন, তারপর এটাকে আমরা হাইট ওয়েট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো এগুলো আমাদের লাগবে, তো এটা একটা হতে পারে। তারপরে হচ্ছে আরেকটাকে বলা হচ্ছে ডিটেলস
ট্যাগ আর কি, যে আপনাকে নর্মালি পুরোটা দেখাবে না, যে যখন আপনি ক্লিক করবেন ডিটেলসে তখন ডিটেলসটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না আর কি। ঠিক আছে, যেমন আপনাকে এখানে বললো যে সামারি, আপনি সামারির ভিতরে কোনো কিছু লিখলেন, সাপোজ আপনি লিখলেন হচ্ছে রাউটার ওয়ান কনফিগারেশন, রাউটার ওয়ান কনফিগারেশন, ঠিক আছে। তো সামারির ভিতরে এখানে আপনারা আসলেন যে রাউটার অন কনফিগারেশন, তারপর এখানে ক্লিক করলে কিছু আসতেছে না। ঠিক আছে, এখন আমি এই রাউটার অন কনফিগারেশনে আপনি কি কি কনফিগার করছেন এটাকে আপনি এখানে বলে দিলেন আর কি। সাপোজ এটা হচ্ছে মনে করেন একটা কনফিগারেশন। তো এখন আমি যখন এখানে ক্লিক করব, তো এখানে নর্মালি কিছু দেখাচ্ছে না, যখন এটা আমি ক্লিক করতেছি দেখাচ্ছে। এটা হচ্ছে রাউটার অন কনফিগারেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেক্টিভ। তো এটা ছিল হচ্ছে আমাদের ডিটেলস ট্যাগ, ইন্টারেক্টিভ। একটা দেখলাম বাটন ডিটেলস, তারপরে আসি আর একটা ট্যাগ ব্যবহার করতে হয়, মার্কিউ ট্যাগ মানে করতো অনেক আগে আর কি। অবশ্য এখন এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, এটা ব্যবহার করে না। তারপরে যেমন ট্যাগ ব্যবহার করেছে প্রোগ্রেস, প্রোগ্রেস প্রোগ্রেস যেমন আপনি এখানে দিলেন সাপোজ 50%। হ্যাঁ, তো এখন এই প্রোগ্রেস যে বারটা আসবে, এই বারটা 50% যেমন আপ ডাউন যাচ্ছে আসছে আর কি। হ্যাঁ, তো এটা 50% যদি আপনাকে দেখাতে হয় আর কি, এটাকে আমরা কিভাবে দেখাতে পারি। তো এইখানে আবার আপনার যে ভ্যালু বলে দেওয়া যায় আর কি, যে ফিফটি ভ্যালু 50 মিনস হচ্ছে 50%। ম্যাক্সিমাম কত? ম্যাক্স হচ্ছে 100। তাহলে 100-এ যদি 50 হয় তাহলে এটা 50%। এখন প্রোগ্রেস বার 50% এসে থেমে যাবে, এই যে 50%। ঠিক আছে, তো বিভিন্ন টাস্ক যদি আপনি এই স্ট্যাটাস বার দিয়ে দেখাতে চান, সেক্ষেত্রে এখানে এই ভ্যালুগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। এরপরে হচ্ছে আমাদের রেঞ্জ, রেঞ্জটাকে আমরা এখান থেকে দেখাতে পারি, যে সাপোজ এখানে আমরা যে ইনপুট ইনপুট রেঞ্জ। তো রেঞ্জে এখানে আমরা যখন এটা করব, এই যে রেঞ্জ আপ ডাউন করতে পারি, যে কতটুকু প্লাস মাইনাস আর কি। হ্যাঁ, তারপরে এখানে নেম এবং আইডি দিয়ে আমরা বাকি কাজগুলো করতে পারবো। ঠিক আছে, এটা ছিল আমাদের ইন্টারাক্টিভ ট্যাগের ভিতরে আর কি এগুলা। তো এরপরে আর একটা ট্যাগ আমরা যেমন সিলেক্ট ট্যাগ, যে এটাও কিন্তু ওই ফর্মের ভিতরেরই আর কি। সিলেক্ট ট্যাগ, যেমন আপনার মনে করেন সিলেক্ট, আপনি রেডিও বাটন না দিয়ে আপনি সিলেক্ট করবেন, এরকম করে দিলেন আর কি, সিলেক্ট ইওর ডিভাইস। হ্যাঁ, সিলেক্ট ইওর ডিভাইস। তো আমি যখন সিলেক্ট করতে যাব তখন সিলেক্ট, সিলেক্টের ভিতরে কি থাকবে? অপশন থাকবে। সিলেক্টের ভিতরে আমাদের অপশন থাকবে। তো এখানে আমরা বললাম অপশন, এটা একটা অপশন দিলাম। তো তারপরে আর একটা অপশন দিলাম, সাপোজ এখানে অপশনে আমরা বললাম রাউটার আর ইউটিআর রাউটার, আর এখানে আমরা বললাম সুইচেস, WITCS, কারণ রাউটার এবং সুইচের কনফিগারেশন তো ডিফারেন্ট হয়। ঠিক আছে, তো এটাকে আমরা আলাদা করে, এখন যে এটাকে যদি আসি তাহলে এই যে এখানে চলে আসবে রাউটার সুইচ, কোনটাকে চুজ করতেছি। হ্যাঁ, সিলেক্ট ইউর ডিভাইস। তো এইভাবে আমরা কি করতে পারি? সিলেক্ট করতে পারি আর কি। ঠিক আছে, এটা কি ইন্টারঅ্যাক্টিভ, যে আপনি যেটা সিলেক্ট করতেছেন সেটা সিলেক্ট হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। এরপরে আমরা হুম, কিছু স্পেশাল পারপাস ট্যাগ ব্যবহার করি, যেমন SPECIAL, স্পেশাল, PUS ট্যাগ।
স্পেশাল পারপাস ট্যাগ, তো স্পেশাল পারপাস ট্যাগ হচ্ছে যেমন মনে করেন আই ফ্রেম, আমরা এখানে সোর্সটা বলে দিতে পারি যে এখানে যে ওয়েবসাইটটা আছে না, উপরের এগুলোকে আমরা একটু কমেন্টস করে দিচ্ছি। ওকে, এইখানে আমাদের সোর্সের ভিতরে সাপোজ আমি এখানে লিখলাম https://google.com। google.com হচ্ছে যখন আমরা দিব তখন আমার পেজটা লোড হচ্ছে, বাট এখানে কি বলছে সার্ভার আইপি অ্যাড্রেস কুড নট বি ফাউন্ড, আমি মনে হয় বানান ভুল করছি কিনা, https গুগল google.com, না বানান ভুল করে নেই। তো কিছু কিছু আছে আই ফ্রেমের ভিতরে আপনার এই কন্টেন্টটাকে নিবে না আর কি, হ্যাঁ সাপোর্ট করবে না আর কি। যেমন আমি যদি এখানে যদি লিখতাম এটা example.com, example.com যদি লিখি, তাহলে এখন যদি আমি দেখি এই যে মানে একটা ওয়েবসাইটে আমি ছোট ছোট করে মানে একটা পেজের ভিতরে সেগমেন্ট করতে পারি আর কি, সহজ কথা হচ্ছে যেটা আর কি। হ্যাঁ, এটা একটা সেগমেন্ট করলাম, এটা একটা সেগমেন্ট করলাম, এটার হাইট উইডথ হ্যাঁ আমি বলে দিতে পারি। এটা তো জিরো আছে, আমি যদি এটা ফ্রেম বর্ডার 1 করে দিই তখন যেরকম দেখাবে আর কি, এই যে বর্ডার, ঠিক আছে। আবার এটা যদি আমি ইয়ার ক্ষেত্রে দেখি যে আহ, ইউটিউবের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, ইউটিউবের যে কোনো একটা ভিডিও আলাদা কন্টেন্ট হিসেবে দেখায় আর কি। হ্যাঁ, যেমন আমরা যদি ইউটিউবে যাই, ইমবেড ফরম্যাট বলে আর কি। সাপোজ আমরা এটাই গেলাম প্রথমেরটা, দেন শেয়ার, শেয়ার যদি দেই তখন দেখবেন যে এমবেড, এই যে প্রথমের যে ইয়াটা আর কি। তো এটাকে আমি যদি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি সরাসরি আমার পেজে দেখাবো আর কি। হ্যাঁ, আমি ইউটিউব না, আমার পেজে, আমার পেজ থেকে আমি দেখবো এটাকে, ঠিক আছে। আমার পেজ থেকে আমি এটাকে দেখবো। তো এখানে দেখেন এই যে আই ফ্রেম দিয়ে স্টার্ট হয়েছে, এটার উইডথ হাইট, তারপরে সোর্স, হ্যাঁ টাইটেল কি হবে, তারপরে যে ফ্রেম বর্ডার, এগুলো সব কিছু বলে দিছে অ্যাট্রিবিউট গুলো। তো আমি যখন আমার ওয়েবসাইটে যাচ্ছি তখন আমি কিন্তু এটা পেয়ে গেছি, দেখেন চলে আসছে। আমি এখান থেকে কিন্তু আমি প্লে করতে পারবো একই জিনিস, একই জিনিস আমরা এখান থেকে প্লে করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যদি এক্সটার্নাল কোনো যেটা এটা ফেসবুকও হতে পারে অথবা ইউটিউবের কোনো কন্টেন্ট যদি এইভাবে করে আমরা করতে চাই, প্লে করতে চাই আমাদের ওয়েবসাইটে। সাপোজ মনে করেন একটা আপনি ডেমো ক্লাস নিছেন একটা, ওই ডেমো ক্লাসের যে ডেমো ভিডিওটা আছে, বা হতে পারে একটা ডেমো প্রজেক্ট করছেন আর কি, আপনি একটা প্রজেক্ট করছেন, এখন এই প্রজেক্টটা যে আপনি সেল করতে যাচ্ছেন, তাহলে এটা দিয়ে যদি আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলেন, কন্টেন্ট তৈরি করে আপনার পেজে রেখে দিলেন, তখন ওরা এটাকে দেখে একটা ডেমো দেখলো আর কি, দেখে বুঝলো যে হ্যাঁ এটা এইভাবে কাজ করে, তারপর আপনার সাথে কন্ট্যাক্ট করলো যে হ্যাঁ এখন এটা নেওয়া যায় আর কি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের স্পেশাল পারপাস ট্যাগ আর কি। তো আজকে আমরা মোটামুটি এইচটিএমএল এর আরো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছি। এমবেডেডটা একটু আরেকটু বুঝিয়ে দিবেন? এমবেডেডটা হচ্ছে কি, যে আপনার মনে করেন যে আপনার তো আপনার মনে করেন একটা ওয়েবসাইট আর কি, হ্যাঁ এটা ফুল ওয়েবসাইট, ফুল ওয়েবসাইটে আপনি একটা নির্দিষ্ট একটা সেকশনে, হ্যাঁ ওয়েবসাইটে, ওয়েবসাইটের তো অনেকগুলো সেকশন থাকে, ঠিক আছে। যেমন এরপরে মেনু বার থাকে, তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কিছু স্লাইডার থাকে, তারপরে দেখা যাচ্ছে যে মাল্টিপল, নিচের দিকে আবার ফুটার থাকে, ঠিক আছে। তো এখানে কোনো একটা সেকশনে আপনি হচ্ছে আপনার একটা ডেমো দেখাতে চাচ্ছেন আর কি, হ্যাঁ ঠিক আছে, একটা ডেমো দেখাতে যাচ্ছেন। যেমন ওই যে আগে যেটা দেখলাম ভিডিও, জি জি। যেটা ভিডিওর ওইখান থেকে তো আপনি ভিডিও ট্যাগ ব্যবহার করে তো আপনি ওটা করতেই পারেন, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে আপনি কোথায় থেকে নিয়ে আসতেছেন, যে ইউটিউবের স্পেসিফিক কোনো একটা কন্টেন্ট এখানে আপনি প্লেস করতেছেন এই যে আই ফ্রেম, আই ফ্রেম দিয়ে আর কি, ঠিক আছে।
আই ফ্রেম, এটা হচ্ছে মানে এইচটিএমএল ট্যাগ একটা, ঠিক আছে? এটা একটা এইচটিএমএল ট্যাগ, যে ট্যাগের আপনি হচ্ছে আপনার সোর্স যে ভিডিও কন্টেন্ট, ওই ভিডিও কন্টেন্ট, সোর্স ভিডিও কন্টেন্ট, যে এটার হাইট উইডথ ভিডিও কন্টেন্ট যেটা, সেটা আপনি কপি করে নিয়ে আসছেন। কি টাইটেল হবে, এটাতে টাইটেল আপনি মডিফাই করতে পারেন, ঠিক আছে? আপনার পেজে যেহেতু চলে আসছে এটা, আপনি কিন্তু টাইটেল মডিফাই করে দিতে পারেন এখানে, যে ইউটিউব ভিডিও প্লেয়ার বা সামথিং কিছু একটা দেওয়া আছে আর কি। তারপরে এখানে ফ্রেম অর্ডার, যেমন বর্ডার যদি দিতে চান আপনি দিতে পারেন। অটো প্লে দেওয়া আছে এখানে, দেখেন, খেয়াল করেন। অটো প্লে যদি বন্ধ করে রাখতে চান সেটা করতে পারেন আর কি, ঠিক আছে? এগুলো অটোমেটিক্যালি আমাদের ইউটিউবের যে ভিডিওটা ছিল ওখান থেকে চলে আসছে ডিরেক্ট। জি ভাই, ওইটা কোনো কিভাবে কাজ, কপি করছেন সেটা যদি একটু দেখাই দিতেন, কারণ এটা এখানে কপি করছি হচ্ছে আপনার, আচ্ছা এখান থেকে তো এটা আসবে না, আমাকে ইউটিউবে যেতে হবে আর কি। আপনার এই যে এই লিঙ্কটা আমি আবার দেখাচ্ছি, কপি করলাম, ব্রাউজারে গেলাম, শেয়ারের অপশনে গিয়ে আর কি, হ্যাঁ, কি হলো? যে আপনি যখন শেয়ারে যাবেন তখন এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হ্যাঁ, এখানে দেখবেন ইমবেড, তখন এই যে এইটা আসবে, ঠিক আছে? এটাকে জাস্ট সিলেক্ট করে আপনি কপি করবেন আর কি, জাস্ট এখানে সিলেক্ট করবেন। যদি আনসিলেক্ট হয়ে যায় কন্ট্রোল এ দিলেই সিলেক্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে? এই যে ই ফ্রেম দিয়ে শুরু হয়েছে, এই যে দেখেন, আই ফ্রেম, হ্যাঁ, তারপর হাইট উইডথ, তারপরে ইউআরএলটা, হ্যাঁ, তারপরে হচ্ছে নিচের দিকে এই যে আবার ট্যাগটা ক্লোজ হচ্ছে এখানে, বোঝা গেছে? জি ভাই, ইউটিউবে তো আইফ্রেমের এমবেডেডটা বাই ডিফল্ট আছে, যদি অন্য ভিডিও সেক্ষেত্রে আমাদেরকে কাস্টমাইজ করে দিতে হবে। কাস্টমাইজ করে দিতে হবে। সোর্সটা আপনি বলে দিবেন, ওই যে ভিডিওটাকে যেভাবে আমরা সোর্স টাইপ বললাম, সোর্সটা ওখানে ওইভাবে বলে দিবেন, বুঝছি। ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পড়াশোনা আর কি। তো আমরা এইচটিএমএল নিয়ে মোটামুটি পড়লাম আজকে, আর দু একটা ক্লাস আমরা এইচটিএমএল দিয়ে করবো আর কি, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব সিএসএস এবং জাভা স্ক্রিপ্টের কয়েকটা ক্লাস করে আমরা ইতে চলে যাবো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। হ্যাঁ, কোয়ারি বলতে ওই ইনপুট টুলসটা নিয়ে আর কি। হ্যাঁ, ওইটা হুম। নিয়ে একবার আইডি দিলাম, একবার নেম দিলাম, এরপরে আবার মানে তিন চারটে একসাথে দেওয়া লাগতেছে। ওইটা একটু ও কমপ্লিকেশন আচ্ছা, হয়েছে। আচ্ছা আমি তাহলে একটু একবারে সহজ করে দিই, সহজ করে দিই, আমি ওইটা সহজ একটু করে সহজ দিই, করে। হ্যাঁ। আর বাকি যেটা যা বলছেন মোটামুটি মাথায় ঢুকছে। এই যে এই এতটুকু জায়গাটায় শুধু নেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন যে আমি এই যে ইনপুট ট্যাগটা দিচ্ছি না, এই ইনপুট ট্যাগের তো একটা নাম দিতে হবে, তাই না? যে এটা কিসের জন্য আমি দিছি, বুঝতে পারছি? এটা হচ্ছে ইউজারের নাম, তাই না? হ্যাঁ। ইউজারের নাম মানে এই ইনপুট ট্যাগটাতে আমাকে কি দিতে হবে, ইউজারের নাম দিতে হবে আর কি। আচ্ছা, এটা আমি তাহলে, আমাদের কি ছিল, এই যে ফর্ম, এই অংশটুকু আমি আবার কমেন্টস করে দিই। এখানে দেখেন, এই বামে কি দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে না? ইউজার নেমের সাথে এই এই ইউজার নেমের সাথে কার সাথে আমি করতেছি, এই ইনপুট ফিল্ডটাকে নিতে চাচ্ছি। পিসফুলটা। এটা হচ্ছে আমাদের টেক্সট, নর্মাল টেক্সট এটা আর কি, হ্যাঁ, নর্মাল টেক্সট। তো এই নর্মাল টেক্সটটাকে আমি কি কি হিসেবে লিখলাম, একটা লেবেলের ভিতরে লিখলাম, এই যে নর্মাল লেভেল টেক্সট জি। ইউজার নেম কোলন। তো জি। আমি কি করতেছি, যে এই নর্মাল টেক্সটটাকে কার সাথে অ্যাটাচ করতে যাচ্ছি, এই ইনপুট
ফিল্ডের সাথে অ্যাটাচ করতে চাচ্ছি। যে এই জন্য আমরা কি করছি, একটা আইডির একটা কম্প্যারিজন করছি, এখানে যেটা আইডি দিব ওইটাই আমরা ফরের এখানে দিব। ঠিক আছে, আচ্ছা, ওই ইউজার যেহেতু এটা নেমটাকে একটা ইউজার আইডি নেম, হিসেবে মানে ধরতেছি আমরা। রাইট রাইট, আইডি হিসেবে ধরতেছি। যেহেতু ইউজার নেম এই জন্য এটার আইডি দিলাম ইউজার নেম, এখানেও দিলাম হচ্ছে ইউজার নেম। এখন একই পেজে আমরা যখন একই আইডি, একটা আইডি যখন ব্যবহার করব, ওই আইডি কিন্তু আবার পুনরায় ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আবার মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন দেখেন হ্যাঁ আমি কিন্তু আইডি প্রতিবারই আলাদা আলাদা লিখছি পাসওয়ার্ড, হ্যাঁ, আলাদা আলাদা। তো আইডি ডুপ্লিকেট করা যাবে না, তো এআই আইডিটাকে এটার সাথে আমি লিংক করছি। আচ্ছা, তাহলে টাইপ হচ্ছে টেক্সট, এটা তো সিম্পল, এটা বুঝছেনই। হ্যাঁ, ট্যাক্স নেম, ঠিক আছে। নেম নেম হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, নেম হচ্ছে আমরা একে কি দিছি, ইউজার নেম। এখন ইউজার মানে যখন একটা ভাই ইনপুট আইডিটার দিবে, নেম। হ্যাঁ, নেমটা কি লিখতেছি, ইউজার নেম, হ্যাঁ ইউজার নেম লিখছি, তাই না? আচ্ছা, প্লেস হোল্ডারটা তো বোঝা গেছে, ওই যে হ্যাঁ, নিচের দিক দিয়ে প্লেসহোল্ডার লেখা বুঝছি থাকে। ভাই। এই যে বক্সের ভিতরে রিকোয়ার্ড যেখানে মানে তো লেখা বোঝা আছে। গেছে, রিকোয়ার্ড মানে হচ্ছে কি, যে ইনপুট না দিতে দিলে হবে কম্পালসারি। সাবমিট করতে দিবে না, হ্যাঁ, সাবমিট করতে দিবে না, তাই না? ম্যান্ডেটরি দিতে হবে। আচ্ছা, হ্যাঁ। এখন এই যে নেমের ভিতরে ইউজার যে ইনপুটটা দিবে না, ওই জি। ইনপুটটাকে সে এই নেমের ভিতরে রাখবে। মানে নেম হচ্ছে মনে করেন একটা ভেরিয়েবল, এই নেমের ভিতরে ইউজার যেটা ইনপুট দিবে ওই ভ্যালুটাকে নেমে রাখবে। কথা কি বোঝা গেছে? নেমের মধ্যে রাখবে, ইউজার যা ইনপুট করবে এটা নেমের মধ্যে রাখবে। নেমের মধ্যে রাখবে, যেমন আমি এই যে দেখাই আবার, যে এখানে মনে করেন এখন আমি এটাকে মুছে দিলাম, এটা HTML ক্লাস 2। এবার আমরা কি করলাম, সাপোজ এইখানে মনে করেন আমি ইউজার নেম দিলাম হচ্ছে রুট, হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম হচ্ছে রুট, রুট, আর রুট, আমি রাউটার 1 দিলাম, তারপরে হচ্ছে এটাকে আমি সাবমিট করলাম। খেয়াল করবেন হ্যাঁ। এইখানে উপরে দেখেন ইউজার নেম ইকুয়াল টু কি আসছে, রুট আসছে না? হ্যাঁ, এই আসছে। যে ইউজার নেম, ইউজার নেমের ভ্যালুটা কত আসছে, রুট। আমি যে ওই যে নেম, নেম ইকুয়াল টু ইউজার নেম যেটা দিলাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ইউজার নেমের ভ্যালু হচ্ছে রুট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি। বোঝা গেছে? আর ঠিক আছে পাসওয়ার্ডের ভাই। ভ্যালু কি, রুট। Good. রাউটার হচ্ছে রাউটার 1, ওই রেডিও মানে, সিলেকশন আর কি, হ্যাঁ, মেসেজে কিছু নাই। কিছু নেই। বোঝা গেছে? জি, জি ভাই, বুঝতে পারছি ভাই। কারণ ঠিক আছে ভাই, আমাকে তো থ্যাংক ইউ ভাই। আসলে তো ইনপুট, ইনপুট থেকে তো আসলে আমাকে কাজ করতে হবে। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। জি। ওই ঠিক জন্য আছে ভাই। এই যে নেম, আমি যদি নেমটাকে বাদ দিয়ে দিই এখানে, সাপোজ নেমটাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে এখানে আমি গেলাম, আমি সাবমিট করতে পারবো না এখন, তো এটা আমি আগের সাবমিট, এটা বাদ দিয়ে দিলাম, সাবমিট করতে পারছি না, ও আমাকে ইনপুট চাচ্ছে। তো আমি আবারও দিলাম এখানে, রুট দিলাম, পাসওয়ার্ড হচ্ছে এখানে রুট দিলাম, আগের মতোই আর কি, রাউটার 1, তারপরে হচ্ছে আমি এখানে সাবমিট করলাম। ঠিক আছে, এইখানে দেখেন ওই যে ইউজার নেম, ওই অপশনটা কি আপনি এখানে পাইছেন, দেখেন তো নাই, পাইছেন কি? নাই। নাই কিন্তু। হ্যাঁ, তার নেম মানে আমি যেটা ওইটাই হচ্ছে ইউজার নেম আমার দিলাম ওইটা ভ্যালুটাকে রাখে নিয়ে, নাই। হ্যাঁ, রাখে নাই, কারণ আমার নেম নাই তো, নাই, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আমার আছে এই ভাই। নেমটা নাই। নেম হচ্ছে জি। ইউজার নেম, ইউজার নেম হচ্ছে আমার কি, ভ্যারিয়েবল। এই ইউজার নেমের ভিতরে সে কি রাখবে, ইউজার যেটা ইনপুট দিবে ওইটাকে রাখবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওকে, না দারুণ প্রশ্ন হয়েছে, জরুরি ছিল। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ।